আজকে শুরু করছি কোষচক্র। কোষচক্র বলতে বোঝায় একটি কোষ তার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যে চক্রাকারে তার জীবনটা আবর্তিত হয় সেটাকেই বলা হচ্ছে কোষচক্র। কোনো একটি নতুন কোষ শুরুতেই কিন্তু বিভাজিত হতে পারে না। ধীরে ধীরে একটি কোষ প্রাপ্তবয়স্ক হতে কয়েকটা পর্যায়ের মাধ্যমে তাকে যেতে হয়। সেই পর্যায়গুলোকে বলা হচ্ছে কোষচক্র বা সেল সাইকেল। তাহলে এখান থেকে সংজ্ঞাটা পড়বে যে কোষের বৃদ্ধি ও বিভাজনের জন্য বিভিন্ন দশার চক্রবর্তী আবর্তনকে বলা হচ্ছে কোষচক্র। কোষচক্রের পর্যায়, কোষচক্রকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা ইন্টারফেস দশা আর একটা হচ্ছে মাইটোটিক দশা। ইন্টারফেস দশার বাংলা অর্থ হচ্ছে বিশ্রাম দশা। একটা কোষ যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন তাকে বলা হচ্ছে ইন্টারফেস দশা। এবং মাইটোটিক ফেজ, এটাকে বলা হচ্ছে বিভাজন দশা। একটা কোষ প্রাপ্ত হয়ে মানে প্রাপ্তবয়স্ক হয়ে সে বিভাজনের প্রস্তুতি নিয়ে যে দশায় পা রাখে তাকেই বলা হচ্ছে মাইটোটিক ফেজ বা বিভাজন দশা। এবার দেখো এখানে ইন্টারফেজ দশা সম্পর্কে বলেছে যে এই দশাগুলোয় কি কি হতে পারে, এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে পড়তে হবে। ইন্টারফেস দশাকে তিনটি ভাগে ভাগ করা হয়, মানে একটা যে কোষ চক্র, একটা কোষ যে আবর্তিত হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত, সে তিনটি দশার মধ্যে দিয়ে যাওয়ার পরে সে কোষ বিভাজনের সক্ষম হতে পারে। তা এই ইন্টারফেস দশার মধ্যে তিনটি দশা দেখা যায়। একটা হচ্ছে G1 দশা, যেটাকে গ্রোথ 1 দশা বলা হয়। একটা S দশা, যেটাকে সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা বলা হয়। আর একটা হচ্ছে G2 দশা, যেটাকে গ্রোথ 2 দশা বলা হয়। আরেকটা থাকে G0 দশা, সেই দশাটা আমরা পরে বলছি। ইন্টারফেস দশার প্রথমে দেখো এই পর্যায়ে কোষ বিভাজন ঘটে না। কী করে ঘটবে? কারণ ইন্টারফেস দশা বিশ্রামরত অবস্থায় আছে। একটা কোষ বিভাজনের জন্য যা যা দরকার, যে উপাদানগুলো দরকার, তার প্রস্তুতি পর্ব এই ইন্টারফেস দশায় চলে। এই ইন্টারফেস দশার মধ্যে একটা কোষ বিভাজনের জন্য যা যা প্রস্তুতি পর্ব দরকার, যা যা উপাদান দরকার, সেই উপাদানগুলো এই ইন্টারফেস দশার মধ্যে একটা কোষ করতে সক্ষম হয়। তাহলে এই সময় বিভাজনের প্রস্তুতি পর্ব চলছে। এই সময়ে ডিএনএ ও আরএনএ এবং প্রোটিন সংশ্লেষের কাজগুলো সংগঠিত হয়। এই ইন্টারফেস দশায় তিনটি দশা দেখা যায়, G1, S আর G2। তাহলে G1-এ কি দেখা যায়? G1 দশায় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। S দশা বা সিনথেসিস দশায় ডিএনএর সংশ্লেষণ হয়, মানে ডিএনএ সংশ্লেষ করে ডিএনএ তৈরি হয়। G2 দশার মধ্যে কি দেখা যাচ্ছে? এই দশায় চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায়। এবং তারপরে দেখো রয়েছে G0 দশায়। এই G0 দশা হচ্ছে কোনো একটা কোষচক্র থেকে বেরিয়ে গিয়ে নিজেকে কোষচক্রের মধ্যে আবর্তিত হতে বন্ধ রাখে। যেমন স্নায়ু কোষ, পেশি কোষ, তারপর হচ্ছে রেড ব্লাড সেলস মানে লোহিত রক্তকণিকা, এই সমস্ত কোষগুলো G0 দশায় থাকে। এরা কোনো সময় বিভাজিত হয় না। তাহলে একটা কোষ যখন কোষচক্র থেকে বেরিয়ে গিয়ে নিজেকে ওই কোষচক্র থেকে বিরত রাখছে, তখন সেই দশাটাকে বলা হচ্ছে G0 দশা। তাহলে এটা পড়ে নেবে, স্নায়ুকোষ এবং লোহিত রক্তকণিকা G0 দশায় অবস্থান করে। এখানে কোষচক্র থেমে যায় বা একটা কোষ নিজেকে কোষচক্রে আবর্তিত হতে বিরত থাকে। এর পরের পেজে দেখো রয়েছে মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বলা হয় নিউক্লিয়াসের বিভাজনকে এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তাই ক্যারিওকাইনেসিসকে চারটি ভাগে ভাগ করা যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, তাকে চারটি ভাগে ভাগ করা যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ।
এরপরে রয়েছে দেখো কোষ চক্রের গুরুত্ব। এই কোষ চক্রের গুরুত্বটা পড়তে হবে, যে কোষ চক্র কেন গুরুত্বপূর্ণ বা কোষ চক্রের ভূমিকা কী, এটা পড়তে হবে। এখানে বলেছে দেখো, কোষচক্র অত্যন্ত জটিল একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। নিয়ন্ত্রিত কোষ বিভাজন, ডিএনএ, আরএনএ এই সমস্ত উৎসেচক এবং পরিবেশের শর্তের উপর নির্ভর করে। এই শর্তগুলি কোষচক্র নিয়ন্ত্রণ করে। শর্ত বলতে কিছু প্রোটিন আছে, যে সমস্ত প্রোটিনগুলো কোষচক্র সম্পন্ন হতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষচক্র নিয়ন্ত্রণকারী, প্রোটিন উৎপাদনকারী এই অংশগুলিকে বলা হচ্ছে চেক পয়েন্ট। কোষচক্রে নিয়ন্ত্রণকারী যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে বলা হচ্ছে চেক পয়েন্ট, মানে প্রোটিন উৎপাদনকারী অংশগুলোকে বলা হচ্ছে চেক পয়েন্ট। এই চেক পয়েন্টগুলো যখন কাজ বিঘ্নিত হয় এবং কোষ বিভাজন যখন অনিয়ন্ত্রিত হতে পারে, তখন কোষ বিভাজন দ্রুত হারে ঘটতে থাকে। এই চেক পয়েন্টগুলো যখন বিঘ্নিত হয় তখন কোষ বিভাজন কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন দ্রুত হারে কিন্তু কোষ বিভাজন ঘটতে থাকে। এর ফলে কোনো একটা জায়গায় যদি দ্রুত কোষ বিভাজন দেখা যায়, সেই জায়গাটা একটু ফুলে ওঠে, যেটাকে সিস্ট বা টিউমার বলা হয়। এই টিউমার দু ধরনের, একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার যেগুলো বৃদ্ধি হচ্ছে নিয়ন্ত্রিত বা সীমিত, সেগুলো ক্যান্সার রোগ ছড়ায় না। আর ম্যালিগন্যান্ট টিউমার এক ধরনের টিউমার যেটা কিন্তু অনিয়ন্ত্রিত, বড় হয়ে যায় এবং রক্ত এবং লসিকার মাধ্যমে বাহিত হয়ে অন্যত্র টিউমার ছড়ায়। যে টিউমারগুলো ক্যান্সারের টিউমারও হতে পারে। এই ক্যান্সারের টিউমার যখন এক জায়গা থেকে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে অন্য জায়গায় ছড়ায়, তখন এটাকে মেটাস্ট্যাসিস বলা হয়। ক্যান্সার যখন বা ক্যান্সার কোষ যখন উৎপত্তি স্থল থেকে শরীরের অন্যত্র অংশে ছড়িয়ে পড়ে, তখন তাকে বলা হচ্ছে মেটাস্ট্যাসিস। এগুলো ভালো করে পড়বে, যেগুলো বলছি এগুলো হয়তো বইয়ে নেই, এগুলো একটু ভালো করে পড়বে। তা যাই হোক, এগুলো একটু এখান থেকে দেখে নেবে যে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যে টিউমারের সৃষ্টি হয়। যেগুলো বললাম সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এরপরে দেখো লেখা রয়েছে, নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলা হয়। এই মাইটোসিস এই জায়গাটায় দেখো লেখা রয়েছে, নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলা হয়। এগুলো শর্ট কোশ্চেনে আসে। ক্যারিওকাইনেসিসের 4টে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো একটু দেখবে এখান থেকে। স্থির দশাকে ইন্টারফেজ দশা বলা হয় এবং মাইটোটিক ফেজকে বলা হচ্ছে বিভাজিত দশা বা বিভাজন দশা। তারপরে দেখো রয়েছে মাইটোসিসের বিভিন্ন দশা, মানে ক্যারিওকাইনেসিসের বিভিন্ন দশাগুলো বলছে। প্রথমে এখানে দেখো প্রোফেজ রয়েছে। প্রোফেজ মানে যখন দশার শুরু, সেটাকে বলা হচ্ছে প্রোফেজ। বিভাজন শুরু হচ্ছে, সেই প্রথম দশাটাকে বলা হচ্ছে প্রোফেজ দশা। এটি নিউক্লিয়াস বিভাজনের সর্বপ্রথম এবং দীর্ঘস্থায়ী দশা। এরকম শর্ট কোশ্চেন আসে যে নিউক্লিয়াসের বিভাজনের বা ক্যারিওকাইনেসিসের প্রথম দীর্ঘস্থায়ী দশার নাম কি, বা সব থেকে দীর্ঘস্থায়ী দশার নাম কি, এরকম আসতে পারে। তখন বলতে হবে প্রোফেজ দশা, কারণ এটা সর্বপ্রথম এবং দীর্ঘস্থায়ী দশা। তো এই দশার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। প্রোফেজ দশায় কি কি হয়, একটা নিউক্লিয়াসের কি কি চেঞ্জ হয়, কি কি পরিবর্তন হয়। এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে, মানে জল ত্যাগ করে, ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। যত জল বিয়োজিত করবে তত স্পষ্ট হতে থাকবে। এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডকৃত হয়ে ক্রমশ ছোট এবং মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। এটা একটা। এর পরের পেজে যেতে পারো। পরের পেজে গিয়ে 5 নম্বর পয়েন্টটা দেখবে। 5 নম্বর পয়েন্টটা দেখবে, প্রোফেজ দশা চলাকালীন নিউক্লিওলাসটি আকারে ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়। শেষের দিকে বলতে একদম শেষের দিকে। প্রোফেজ দশা চলাকালীন নিউক্লিওলাসটি ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। 6 নম্বর পয়েন্ট, প্রোফেজের শেষের দিকে নিউক্লিয় পর্দার সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটে। এরকম শর্ট কোশ্চেন আসে যে নিউক্লিয় পর্দার বিলুপ্তি কোন দশায় হয় বা কোন দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, তখন প্রোফেজ দশা বলতে হবে। এগুলো থেকে শর্ট কোশ্চেন আসে। তারপরে দেখো লেখা রয়েছে, প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটো ভাগে বিভক্ত হয়ে দুটি সেন্ট্রিওল গঠন করে।
এবং নিউক্লিয়াসের দুই বিপরীত মেরুতে অবস্থান করে। নতুন সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মি, মানে অ্যাস্ট্রাল রে বা অ্যাস্ট্রাল রশ্মি, এই সেন্ট্রিওলগুলো এক ধরনের বেমতন্তু আবিষ্কার করে, তৈরি করে, যার মধ্যে ক্রোমোজোমগুলো আটকে থাকে। সেগুলোকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল বেম। যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমের সৃষ্টি হয়, এগুলোকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল বেম। উভয় প্রান্তের অ্যাস্ট্রাল রশ্মি পরপর জোড়া লেগে বেমতন্তু গঠন করে, এক ধরনের তন্তু গঠন করে। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো লম্বা লম্বা সুতোর মতো, যার মধ্যে ক্রোমোজোমগুলো আটকে আছে। এগুলো হচ্ছে এক ধরনের বেমতন্তু, যেটা এই দেখো দুদিকে রয়েছে দুটো সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। যে সেন্ট্রোজোম দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো সেন্ট্রিওল গঠন করছে, সেই সেন্ট্রিওল থেকে বা অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমগুলো সৃষ্টি হয়েছে, যেটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু গঠিত হয়, ঠিক আছে? ওই জন্যে প্রাণী কোষের বিভাজনকে অ্যাস্ট্রাল মাইটোসিস বিভাজন বলা হয়, আর উদ্ভিদ কোষের বিভাজনকে অ্যানাস্ট্রাল মাইটোসিস বিভাজন বলা হয়, যেহেতু ওদের অ্যাস্ট্রালরে থাকে না। যাই হোক, এরপরে দেখো 2 নম্বর মেটাফেজ বা মেটাফেজ দশা। এটি মাইটোসিস বিভাজনের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী, মাঝামাঝি। স্বল্পস্থায়ী মানে এটা থেকে কোনো শর্ট কোশ্চেন সেরকম আসবে না, শুধু বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে। 1 নম্বর পয়েন্ট দেখো, এই দশার শুরুতে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্তি হয়। যদিও প্রোফেজের শেষের দিকে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, তবুও মেটাফেজ দশায় ওগুলোকে আর দেখা যায় না। এরপরে দেখো রয়েছে, এখান থেকে সেরকম পড়ার কিছু নেই, লাস্টের এই লাইনটা পড়বে, ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে দেখা যায় ও গোনা যায়। এই মেটাফেজ দশায় একটুও জল থাকে না, নিউক্লিয়াসের মধ্যে একটুও জল থাকে না, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, এবং যে ক্রোমোজোমগুলো তৈরি হয় সেগুলো জল বিয়োজন করে দেয়, যার ফলে ওই ক্রোমোজোমগুলোকে স্পষ্টভাবে দেখা যায় এই মেটাফেজ দশায়। যেমন শর্ট কোশ্চেন আসে, ক্যারিওকাইনেসিসের কোন দশায় ক্রোমোজোমগুলিকে সুস্পষ্ট দেখা যায়, তখন বলতে হবে মেটাফেজ দশা। এর পরের প্যারাটা দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু গঠন করে, একটু আগে যেটা বললাম। 3 নম্বর দশা রয়েছে দেখো, অ্যানাফেজ দশা। এটা হচ্ছে সবথেকে ক্ষণস্থায়ী দশা। এটা থেকে শর্ট কোশ্চেন আসে যে কোন দশাটি সবথেকে ক্ষণস্থায়ী, তখন বলতে হবে অ্যানাফেজ দশা। এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুটো ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড যুক্ত সেন্ট্রোমিয়ার যুক্ত নতুন অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। এরপরে পেজে দেখো, এই দশায় অ্যানাফেলজিও চলন দেখা যায়, মানে ওই ক্রোমোজোমাল বেমতন্তুর সংকোচন এবং ওই ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা দেয়। সব ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে, মানে বিপরীত মেরু বলতে এই ক্রোমোজোমগুলো এইদিকে, এই দিকের ক্রোমোজোমগুলো এদিকে, বিকর্ষণ দেখার জন্যে দুই দিকের ক্রোমোজোমগুলো ভাগ হয়ে দুই দিকে চলে যায়, এটাকে বলা হচ্ছে বিকর্ষণ। এটাকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন। অর্ধেক উত্তর মেরুতে অর্ধেক দক্ষিণ মেরুতে চলে যায়, এই চলনটাকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলনও বলা হয়। এই সময়ে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এই ক্রোমোজোমগুলিকে বিভিন্ন আকারে দেখা যায়, ইংরেজি অ্যালফাবেটের, যেগুলো তোমাদের আগে পড়িয়েছি, যেমন মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই আকারে দেখা যায়। 4 নম্বর রয়েছে দেখো, টেলোফেজ। টেলোফেজ দশা হচ্ছে সর্বশেষ দশা। প্রোফেজ দশায় একটা নিউক্লিয়াস যেভাবে বিভাজিত হতে শুরু করে, যেভাবে অবলুপ্তি হয় নিউক্লিয় পর্দায়, টেলোফেজ দশায় কিন্তু আবার সেই জিনিসগুলো ফিরে আসে। প্রোফেজ দশায় যা হয় টেলোফেজ দশায় ঠিক তার উল্টোটা। প্রোফেজ দশায় একটা কোষ যা যা ত্যাগ করে, টেলোফেজ দশায় সেই উপাদানগুলো আবার সেই কোষটা ফিরে আসে, মানে কোষটা ফিরে পায়, সংশ্লেষ করে। ক্রোমোজোমগুলি কি বলছে দেখো বৈশিষ্ট্যগুলো। ক্রোমোজোমগুলি বিপরীত মেরুপ্রান্ত পৌঁছানোর পরে ক্রোমোজোম কুণ্ডলী খুলতে থাকে, ঘনীভবন কমে যায়, এর ফলে অপত্য ক্রোমোজোমগুলি দীর্ঘ এবং সরু হয়, বেমতন্তুগুলো হ্রাস পায়, বিলুপ্ত হয়।
এর ফলে উভয় প্রান্তের ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। প্রোফেজ দশায় কিন্তু নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয়, টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার আবার আবির্ভাব ঘটে। প্রতিটি নিউক্লিয়াস আবরণের মধ্যে নিউক্লিওলাস চলে আসে, যে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে প্রোফেজ দশায়। টেলোফেজ দশায় কিন্তু আবার নিউক্লিওলাসের পুনর্বিভাব ঘটে, আবির্ভাব ঘটে। যে ক্রোমোজোমগুলো ছিল, সরু সরু ক্রোমোজোমগুলো ছিল, সেইগুলো নিজেদের মধ্যে ওই জটগুলো খুলে ফেলে জালকে রূপান্তরিত হয় এবং নিউক্লিয় জালিকায় পরিণত হয়। এই দশার শেষে দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয়াসের জল শোষণ, প্রসারণ এবং নিউক্লিক অ্যাসিড বিয়োজনের ফলে অপত্য নিউক্লিয়াসগুলো আবার ফুলে ওঠে, স্ফীত হয়ে ওঠে এবং পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। তাহলে এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো এবং শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়তে হবে। এরপরে দেখো রয়েছে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কী পদ্ধতিতে ঘটে, তার নামটা কি বলতে হবে। এখান থেকে ব্যাখ্যামূলক কোশ্চেন কিছু নেই, শুধু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে ঘটে। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে ঘটে। প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে, এটা পড়তে হবে, এগুলো শর্ট কোশ্চেনে আসে। তার পরের পেজে দেখো যে বক্সটা রয়েছে, গ্রিন বক্সের মধ্যে লেখা আছে সাইটোকাইনেসিস না হলে কি হয়। যদি ক্যারিওকাইনেসিস হয় কিন্তু সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে কি হতে পারে। নিউক্লিয়াস বিভাজন বা ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস যদি না ঘটে সেক্ষেত্রে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে না। তাহলে ক্যারিওকাইনেসিস ঘটছে, তাহলে ওই যে কোষটার মধ্যে ক্যারিওকাইনেসিস ঘটছে তার মধ্যে একাধিক নিউক্লিয়াস তৈরি হবে, বিভাজিত হয়ে হয়ে একাধিক নিউক্লিয়াস তৈরি হবে এবং তার সংখ্যা দ্বিগুণ হারে বাড়তে থাকবে। এর ফলে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ সৃষ্টি হবে। একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে সিনোসাইটিয়াম বলা হয়, এটা ভালো করে পড়বে। এর নিচে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য আছে, এটা পড়ে নেবে। পরের পেজে দেখো মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা ভূমিকা দেওয়া আছে, এটা পড়বে যে মাইটোসিস কেন প্রয়োজনীয় বিভাজনের জন্য। প্রথমে রয়েছে বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, যার জন্য আমরা বড় হতে পারি, বৃদ্ধিপ্রাপ্ত হই। 2 নম্বর কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ। জীবদেহের আঘাতপ্রাপ্ত স্থানে মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীর্ণ স্থানে নতুন কোষের সৃষ্টি হয়, এর ফলে জীবদেহের ক্ষয়পূরণ হয়। 3 নম্বর পুনরুৎপাদন, যেমন প্রাণীদেহের কোনো অংশের পুনরুৎপাদন ঘটে, যেমন হচ্ছে তারা মাছের বাহু কেটে গেলে, টিকটিকি লেজ খসে গেলে এই জায়গায় পুনরুৎপাদন হয় মাইটোসিস কোষ বিভাজনের ফলে, সেখানে নতুন একটা অঙ্গের সৃষ্টি হয়। প্রজনন, এককোষী জীব মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, যেমন হচ্ছে ইস্ট, তারপর হচ্ছে অ্যামিবা, এরা কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়া বংশবিস্তার করতে পারে। তাহলে মাইটোসিসের তাৎপর্য, গুরুত্ব এটা ভালো করে পড়বে। এইগুলোই শর্ট কোশ্চেনে আসবে, তোমরা ভালো করে পড়ো, কোনো জায়গায় অসুবিধা হলে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে আজকে এটুকুই থাকলো।